বাংলাদেশের নির্বাচন নিয়ে কার্যত মোহাম্মদ ইউনূসকে আলটিমেটাম দিল ভারত। কালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে। তাতে এটা পরিষ্কার হয়ে যায় এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কোনো জায়গায় ভারতের পক্ষে আর নেই এবং কোনোভাবে তা সম্ভব নয়। পরিষ্কার বলা হয়েছে অবিলম্বে বাংলাদেশের নির্বাচন করতে হবে, তা না হলে সম্ভাবনা সম্পর্ক উন্নতির সম্ভাবনা কোনো অবস্থাতেই ভারতের পক্ষ থেকে আর থাকছে না। কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক ভারত আর রাখবে না, কারণ এই সরকার মানুষের ভোটে জেতা সরকার নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্করও একই কথা বলেছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে এই সরকার আসলে ভারত বিরোধিতা করছে। পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতকে নিয়ে একাধিক স্টেটমেন্ট উঠে আসে এবং এবার ভারতবর্ষের বিদেশ দপ্তরের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে অবিলম্বে বাংলাদেশে নির্বাচন করতে হবে এবং পরিস্থিতি না হলে কোনো ক্ষেত্রেই উন্নতি হতে পারে না। কি বলা হয়েছে কালকে ভারতের পক্ষ থেকে? সেখানে বলা হয়েছে উই হ্যাভ articulate our position very clearly. As far as election in Bangladesh are concerned, we have done so consistently. Bangladesh needs to ascertain the will and the mandate of the people by holding an inclusive, fair and free election at an early date. অর্থাৎ অবিলম্বে নির্বাচন করুন। আমরা প্রথম থেকে যা নির্বাচনের কথা বলেছি সেই জায়গা থেকে কোনোভাবেই দূরে সরবেন না। একাধিক কথাবার্তা কালকে ভারতের পক্ষ থেকে আরো বলা হয়েছে এবং সেই কথাগুলো যদি সামগ্রিক আপনারা নির্যাস শুনতে চান তাহলে ঘুরে ফিরে সেই জায়গাটিই আসে যে মোহাম্মদ ইউনূসকে আলটিমেটাম দিল ভারত। একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এই মুখ খোলা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে কূটনৈতিক এক বড় ধাক্কা এবং মোহাম্মদ ইউনূসের কাছে বড় নৈতিক পরাজয়। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যদি ইন্টারনাল পলিসিগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন এদের পলিসি অনুযায়ী সেই নির্বাচনটিকে পিছনে নিয়ে যেতে চাইছেন মোহাম্মদ ইউনূসের সরকার। কালকে জাপানে গিয়ে উনি মুখ খুলেছেন। তিনি কি বলেছেন মুখ খুলে? তিনি বলেছেন আমাদের দেশে সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন চাইছে না, কিছু রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল নাকি নির্বাচন চাইছেন, বাকিরা সরকারের সঙ্গেই আছেন। অর্থাৎ তিনি বিএনপিকে উল্লেখ করে এই কথাগুলো বলেছেন, কারণ বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এখানেই কিন্তু মোহাম্মদ ইউনূসের নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। তিনি একজন নোবেল জয়ী ব্যক্তি, কিন্তু তিনি বারংবার যেভাবে তার নিজস্ব স্টান্ট বদলেছেন সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে তার ব্যক্তিত্বের। তিনি প্রথমে বলেছিলেন আমাদের সরকারে থাকার কোনো সদিচ্ছা নেই, সংস্কার হবে, আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাব এবং দেশে নির্বাচন হবে। সেনাপ্রধান আগের বছর সেপ্টেম্বরে বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন করব, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে। কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথমে সংস্কার, পরবর্তীকালে বললেন যতদিন না সংস্কার হবে ততদিন নির্বাচন আমরা করব না। তার পরবর্তীকালে বললেন সংস্কার এবং বিচার যতদিন না হবে আমরা নির্বাচন করব না। এই করতে 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 আসলে বাংলাদেশের অন্য একটি ছোট্ট নতুন রাজনৈতিক যে দল এনসিপি, বাংলাদেশের ছাত্রদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন, যা আসলে মোহাম্মদ ইউনূসের একটি তুরুপের তাস হিসাবে ভাবতে শুরু করেছেন সবাই। অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু মেনে নিচ্ছেন না। বিএনপি পরিষ্কারভাবে বলে দিয়েছেন ডিসেম্বরেই নির্বাচন করতে হবে, কিন্তু জাপান সফরে গিয়ে এখানে মোহাম্মদ ইউনূস ফের একবার নির্বাচন নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন জুন 2026-এর মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ সেই নির্বাচনটিকে 6 মাস পরে নিয়ে গেলেন মোহাম্মদ ইউনূস এবং চেষ্টাটা অন্তত করছেন। এখানে প্রশ্ন উঠে যায় যে মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে তার কাজ করতে পারবেন না, হঠাৎ করে 6 মাস যদি তাকে অতিরিক্ত দেওয়া হয়, তিনি এক্সট্রা বাংলাদেশের জন্য কি এমন করবেন যাতে হঠাৎ করে জুনে গিয়ে নির্বাচনটা করা সম্ভব হয়? আসলে পুরোটাই একটা ফন্দি। কিসের ফন্দি? ক্ষমতা দখলের একটা ফন্দি। এই ক্ষমতা দখলের জন্য উনি আন্তর্জাতিক স্তরের একাধিক দেশের কাছে ছুটে গেছেন, কোনো দেশ কিন্তু তাকে পাত্তা অবধি দেননি। 8 মাসে বাংলাদেশে একটা নতুন শিল্প অবধি আসেনি, কোনো নতুন ইনভেস্টমেন্ট নেই, ফরেন ইনভেস্টমেন্ট সর্বনিম্ন জায়গায় চলে গেছে। কালকে জিডিপি তথ্য প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের জিডিপি উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী। এই জিডিপি কিভাবে সামাল দেবেন সেটাই একটা বড় প্রশ্ন এদের কাছে।
অর্থনৈতিক দিক সম্পূর্ণভাবে শেষ, আইনত সংস্কার, আইন শৃঙ্খলা পুরোটাই শেষ, ক্ষমতা সেনাবাহিনী নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বাকিটা কি আছে? সামাজিক সুরক্ষা সংস্কার, সেখানেও মোহাম্মদ ইউনূস শেষ 8 মাসে এমন কি করেছেন যে তিনি ক্ষমতা বাঁচানোর চেষ্টা করছেন, সেটাই একটা বড় প্রশ্ন। উল্টে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। কালকে ভারত ঘোষণা করে দিয়েছিল লালমনিরহাট এই যে এয়ারবেসটি বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছেন, এর পাল্টা হিসাবে ভারতবর্ষ কৈলাসহর এয়ারপোর্ট নতুন করে রিঅ্যাক্টিভ করছেন। ফলে মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন ভারতবর্ষ কোনো না কোনোভাবে এই মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেবেন, এবং আগামী 6 মাস যদি বাংলাদেশে ক্ষমতায় এই মোহাম্মদ ইউনূস থাকেন, তাহলে আরো বড় সড়ো কোনো না কোনো ধামাকা ভারতের পক্ষ থেকে আসছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিল নির্বাচন করতে হবেই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাংলাদেশের নির্বাচন করতে হবেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখা সম্ভব নয়। সম্ভব হতো যদি প্রথম থেকেই এই সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রাখতো। প্রথম থেকেই এই সরকার পুরো পাকিস্তানি, জামাতিদের বেশি গুরুত্ব দিতে গিয়ে এই সরকার পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসাকে সহজলভ্য করে দিয়েছেন। করাচি থেকে জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে, করাচি থেকে ফ্লাইট এসেছে ঢাকা বিমানবন্দরে। একাধিক ক্ষেত্রে তিনি নির্দেশিকা দিয়েছেন কোনো অবস্থাতেই ভিসা প্রসেসকে কঠিন করা যাবে না। সব মিলিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করে অস্ত্র আমদানি করেছেন বাংলাদেশে। পরবর্তীকালে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, যে অস্ত্র পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়ে আসছে। প্রথম থেকেই 7 সিস্টার্স নিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন চীন যেন 7 সিস্টার্স অঞ্চলে কাজকর্ম করে, কারণ তিনি নাকি 7 সিস্টার্সের অভিভাবক। তিনি বলেছেন বাংলাদেশ নাকি এই অঞ্চলের গার্ডিয়ান, ভারত নাকি ল্যান্ডলকড হয়ে গেছে, কোনো কিছু কাজকর্ম করতে পারবে না। প্রথম থেকে ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি যেভাবে ভুল পথে মোহাম্মদ ইউনূস সরকার চালনা করেছেন, এই আলটিমেটামটা হয়তো তিনি ডিজার্ভ করেন। বাংলাদেশের নাগরিকরা এখন কি প্রশ্ন করবেন না, কেন শেখ হাসিনাকে ফেরাতে পারলেন না মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস তো বলেছিলেন ভারতকে নাকি চিঠি লিখেছেন। আসিফ নজরুল বলে মোহাম্মদ ইউনূসের এক বাটপার আইন উপদেষ্টা তো বলেছিলেন তিনি নাকি রেড নোটিশ জারি করেছেন ইন্টারপোলে। তিনি নাকি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে করে কমে খায়। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে নভেম্বরের মধ্যে ফিরিয়ে দিতেই হবে। তিনি বলেছিলেন আমরা 2 মাসের মধ্যে শেখ হাসিনাকে ফেরত আনবই। শেখ হাসিনাকে ফেরত আনতে পারলেন না, নিজের দেশে ফেরার সময়টা চলে এলো এবং ভারতবর্ষ মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টাটা বাজিয়ে দিল। কারণ বাংলাদেশের মানুষ এবার উপদেষ্টাদের ঘিরে ধরতে শুরু করেছে। তারা বুঝেছে ভারত বিরোধিতা আসলে আবেগের ফানুসটাকে ত্বরান্বিত করে তারা ক্ষমতায় বসে থাকার চেষ্টা। এই আবেগটাকে কাজে লাগানো যে মিথ্যে ফন্দি, বিশ্বাস করুন রাজনীতিতে দীর্ঘমেয়াদী কোনো রেজাল্ট দিতে পারে না। পারসেপশন পলিটিক্স কোথাও না কোথাও গিয়ে কিন্তু শেষ হয়। পলিটিক্স যদি নীতিগত না হয়, পলিটিক্স যদি মানুষের ওয়েলফেয়ারের জন্য না হয়, তাহলে কোথাও না কোথাও এই রাজনীতি কিন্তু শেষ হয়। কালকে ভারত পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ, অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন করতে হবে, নাহলে কোনো অবস্থাতেই সম্পর্ক রাখার কোনো জায়গাই নেই। যা ভারতবর্ষের জয়শঙ্করের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ প্রশ্ন করুক কেন আপনারা ভারত বিরোধিতা করার চেষ্টা করেও আজকে ভারতের থেকে জিনিসপত্র আমদানি করছেন? কেন আপনারা ভারত বয়কটের আওয়াজ তুলেছিলেন কিন্তু ভারতই আপনাদের বয়কট করে দিল? কেন আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই জায়গায় চলে গেল ভারত বয়কটের পর? কেন বাংলাদেশকে ল্যান্ড পোর্ট এরিয়া ব্যবহার করতে দিচ্ছে না ভারত? এই প্রশ্ন এখন ভারতকে নয় বাংলাদেশকে করুন, কারণ সমস্ত উত্তর মোহাম্মদ ইউনূসের কাছে আছে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে তিনি বাংলাদেশের কফিনটাকে তৈরি করে রেখেছিলেন, যে কফিনের শেষ পেরেকটি কালকে ভারত পুঁতে দিল, বলে দিল নির্বাচন করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন করুন, ক্ষমতা ছাড়ুন, নির্বাচিত সরকার আসুক। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।